এর আগে পর্যন্ত যে সমস্ত ভিডিও আমরা করেছি তাতে ছিল আলোর প্রতিফলন সম্পর্কে। এবার আজকে আমরা পড়ব আলোর প্রতিসরণ। এবার প্রতিসরণ পড়ার সময় আমি প্রথমে একটু প্রতিফলনটার দিকে একটু আলোকপাত করব যে প্রতিফলনটা কি ব্যাপার ছিল। দেখো এক্ষেত্রে আমার ছবি আঁকা আছে, এই জায়গাটা এটা ছিল প্রতিফলন। কি হয়েছিল না, অনেকটা আলোকরশ্মি এসেছিল, একটু মোটা করে আমি এঁকেছিলাম, অনেকটা আলোকরশ্মি এসেছিল, তার মধ্যে কিছুটা আলোকরশ্মির দিক পরিবর্তন করে আবার ওই মাধ্যমেই ফিরে গেছিল। অর্থাৎ এখান থেকে এসেছিল বায়ু মাধ্যম থেকে, বায়ু মাধ্যম থেকে এসে এখানে পড়েছিল কাঁচ মাধ্যম, কেননা এটা তো আয়না, তাহলে আয়না মানে কাঁচ মাধ্যম, তাহলে বায়ুর থেকে এসে কাঁচ মাধ্যমে পড়েছিল, আবার পরবর্তীকালে বায়ুতেই ফিরে গেছিল। এই ঘটনাটার নাম ছিল প্রতিফলন। এইবার এই কাঁচের ক্ষেত্রে কি হয় না, আমি বলেছিলাম যে এটা অনেকটা বড় একটা বা অনেক বেশি আলোকরশ্মি এসেছিল, তাই একটু মোটা করে এঁকেছি, অনেকটা আলোকরশ্মি এঁকেছিল, তার মধ্যে কিছুটা প্রতিফলিত হয়ে ফিরে গেছিল। তাহলে বাকি কিছুটা কি হয়েছে, বাকি কিছুটা এই যে কাঁচ যদি হয় এই কাঁচের ভিতরে প্রবেশ করেছিল। এবার সেই ভিতরে প্রবেশ করে কোন দিকে গেছিল সেইটাই আমরা আজকে আলোচনা করব, এবং যেটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। অর্থাৎ এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রেও দেখো এই উপরে আলোকরশ্মি একটি আসছে বায়ু মাধ্যম থেকে আসছে, এবার কোথায় এসে পড়ছে কাঁচ মাধ্যম। এখানে যেমন আয়নার কাঁচটি একদম পাতলা ছিল, এখানে কাঁচটা পাতলা নয়, কাঁচটা অনেকটা বড়, মনে করো এত বড় একটি কাঁচ, সেই কাঁচের মধ্যে আলোকরশ্মি এসে পড়ছে কাঁচের মধ্যে। তাহলে কি হবে না, আমরা জানি এখান থেকে কিছু অংশের প্রতিফলন হবে, অর্থাৎ কিছু অংশ এই দিকে ফিরে চলে যাবে, এই দিকে চলে যাবে, যেটাকে আমরা বলি প্রতিফলন। কিন্তু আমাদের প্রতিফলন তো নিয়ে কাজ নয়, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রতিসরণ। এক্ষেত্রে কি হবে না, যে আলোকরশ্মিটা ছিল তার কিছুটা অংশ এই দিকে যাবে প্রতিফলন, আর বাকি কিছুটা অংশ এই দিকে যাবে, এটাকে বলা হয় প্রতিসরণ। তাহলে যদি বায়ু মাধ্যম থেকে এসে বায়ু মাধ্যমেই ফিরে যায় তাহলে প্রতিফলন, প্রতিফলন। আর যদি বায়ু মাধ্যম থেকে আবার কাঁচে চলে আসে, বায়ুতে গেল না কাঁচে এলো, তাহলে সেটাকে আমরা কি বলছি, প্রতিসরণ। বুঝতে পারলে তো, দুটার ভিতরে পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। বায়ু থেকে কাঁচে এলো আবার বায়ুতে ফিরে চলে গেল, এটা হচ্ছে আলোর প্রতিফলন, যেটা আমরা আগে পড়েছি। আবার বায়ু মাধ্যম থেকে এলো এসে কাঁচের ভিতরে ঢুকে গেল, এটাকে বলা হচ্ছে প্রতিসরণ। তাহলে আমরা যেটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, এই ঘটনাটা নিয়েই আমাদের আজকে পড়া। তো এক্ষেত্রে কি হলো দেখো, যখন আলোকরশ্মি আসে, আলোকরশ্মি আসার পর বায়ু থেকে যখন কাঁচে আসে, সে কি করে না নিজের দিক পরিবর্তন করে, অর্থাৎ যেদিকে যাওয়ার কথা সেদিক থেকে কেন যেন কিছুটা বেঁকে যায়। যাওয়ার কথা দেখো এই পথে, এই পথে সোজা এই পথে বেরিয়ে যাওয়ার কথা, এই পথে, কিন্তু এই পথে গেল না, সে এদিকে এসছে, অর্থাৎ বেঁকে গেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে কাকে বলে, আলোকরশ্মি কোনো একটা মাধ্যম থেকে আসবে, অপর একটি মাধ্যমের উপরে সে পড়বে, পড়ার পর সেই আলোকরশ্মি দিকটা পরিবর্তন করবে, যাওয়ার কথা এই দিকে সোজা, এটা না গিয়ে নিজের দিকটি পরিবর্তন করবে, দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে চলে যায়। কেন দ্বিতীয় মাধ্যম, এই বায়ুটাকে যদি আমি বলি 1 নম্বর মাধ্যম, তাহলে কাঁচটা কত মাধ্যম হচ্ছে 2 নম্বর মাধ্যম, তাহলে এটা প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম। তাহলে আলোকরশ্মি কোনো একটা মাধ্যম থেকে আসার পর, দ্বিতীয় মাধ্যমে আসার পর, সেই দ্বিতীয় মাধ্যম থেকে আলোকরশ্মি যদি দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমেই চলে যায়, তাহলে এই ঘটনাটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। ওকে, এইবারে আমরা যেটা পড়বো যে আলোকরশ্মি যে বেঁকে গেল, এই বেঁকাটা কোন দিকে বেঁকবে, এই দিকে বেঁকবে নাকি এই দিকে যাবে, নাকি এই দিকে যাবে নাকি আরো এই দিকে যাবে, এইটা আমাদেরকে দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা কোন দিকে বেঁকবে আলোকরশ্মি সেটা আমরা দেখব। দেখো এই যে বায়ু মাধ্যম, আমরা জানি বায়ু হচ্ছে, বায়ুর ঘনত্ব কম, তার মানে ঘনত্ব যদি কম হয় তাহলে দেখো বায়ু মাধ্যমের যে কণাগুলা, সেই কণাগুলা অনেকটা দূরে দূরে থাকবে, কণাগুলা অনেকটা দূরে দূরে থাকবে, বায়ু মাধ্যমের কণা অনেকটা দূরে দূরে থাকবে। ওকে, আবার এটা কি মাধ্যম, কাঁচ মাধ্যম, অর্থাৎ এর ঘনত্ব অনেকটা বেশি। তার ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে তার কণাগুলি কি হবে, খুবই কিন্তু কাছে কাছে থাকবে। এইভাবে কণাগুলি খুব কাছে কাছে থাকবে, কণাগুলি প্রচণ্ড খুবই কাছে কাছে কণাগুলি থাকবে। তাহলে এখান থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বায়ু মাধ্যম বা লঘু মাধ্যম, এটাকে বলা হয় বায়ু মাধ্যম বা
লঘু মাধ্যম, আর কাঁচ মাধ্যম এটাকে বলা হচ্ছে ঘন মাধ্যম, কারণ এটা ঘনত্ব বেশি, তাই ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি লঘু থেকে ঘনতে এলো, আসার পরে কোন দিকে যাবে না, দেখো আমাকে এখানে যেটা কাজটা করতে হবে, যেখানে সে পড়েছে এই জায়গাতে আমাকে একটা আপতন বিন্দু, যে সেখানে একটা অভিলম্ব টানতে হবে, অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, এই যে এটা অভিলম্ব। তাহলে এক্ষেত্রে কি হলো, দেখো এই জায়গাতে আলোক রশ্মিটা অভিলম্ব থেকে কিন্তু অনেকটা দূরে ছিল, দেখো অনেকটা দূরে আছে, অভিলম্ব থেকে অনেক দূরে আছে আলোক রশ্মিটা, আর এইখানে আলোক রশ্মিটা অবিলম্বের কাছে আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, লঘু মাধ্যমে কণাগুলা অনেক দূরে দূরে থাকে, তাই আলোক রশ্মিটাও অবিলম্বের থেকে দূরে থাকে। ঘন মাধ্যমের কণাগুলি কাছে কাছে থাকে, তাই আলোক রশ্মিটা অবিলম্বের কাছে থাকে। এটা মাথায় রাখবে যে আলোক রশ্মি সর্বদা অবিলম্বের কাছে থাকে। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটলো না, আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, সেই ক্ষেত্রে আলোক রশ্মি অবিলম্বের কাছে আসবে। ওকে, এবার উল্টোটা একটু করে দেখি। এই উপরের মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, আর নিচের মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, অর্থাৎ এর ঘনত্ব বেশি, অর্থাৎ এই ঘনত্ব বেশি মানে এর কণাগুলা খুব কাছে কাছে আছে, আর এখানে লঘু মাধ্যম অর্থাৎ কণাগুলা অনেকটাই দূরে দূরে আছে। ওকে, এবার এক্ষেত্রে কি হবে, দেখো ঘন মাধ্যম কণাগুলি কাছে কাছে, তাহলে এক্ষেত্রে অবিলম্বের যত কাছে আছে, যখন এই জায়গায় যাবে লঘু মাধ্যম, তুমি খেয়াল করবে যখন লঘু মাধ্যমে যাবে তাহলে কি কণাগুলি দূরে দূরে, তাহলে এই ক্ষেত্রে আলোক রশ্মিটা কিন্তু অভিলম্ব থেকে দূরে যাবে, এই দিকে চলে যাবে। অভিলম্ব থেকে দেখো অনেক দূরে চলে গেল অভিলম্ব থেকে। ওকে, তাহলে যেহেতু লঘু মাধ্যমের কণাগুলি দূরে দূরে থাকে, তাই যখন লঘু মাধ্যমে আলোক রশ্মি আসবে তখন দূরে সরে যাবে, অর্থাৎ ঘনক থেকে লঘু মাধ্যমে গেলে আলোক রশ্মি দূরে সরে যাবে। আবার লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসবে, ঘন মানে কণাগুলি কাছে কাছে, তাহলে এই আলোক রশ্মিটি অবিলম্বের কাছে আসবে, অর্থাৎ এখানে যেমন দূরে ছিল তার থেকে কাছে চলে আসবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু আলোর প্রতিসরণ ঘটে। এইবার আমরা আলোর প্রতিসরণ যখন পড়ছি তখন দেখো এই যে জায়গাটা, এই জায়গাটার আমরা নাম লিখে রেখেছি দুই মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ এই জায়গাটাই কিন্তু দুটি মাধ্যমকে পৃথক করেছে। উপরের মাধ্যমটি হচ্ছে লঘু মাধ্যম আর নিচের মাধ্যমটি হচ্ছে ঘন মাধ্যম, তাই এটাকে বলা হয় দুই মাধ্যমের বিভেদ তল। যেমন এটারও নাম একই, এরও নাম হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। ওকে, এইবার এখানে যখন আমরা আলোর প্রতিসরণ পড়ছি তাহলে আমরা কি করব, আলোর প্রতিসরণের যে চ্যুতি, আলোর প্রতিসরণের চ্যুতি, এই চ্যুতিটা আমরা নির্ণয় করব। এটা প্রতিসরণের চ্যুতি, এটা আমাদের দরকার। এখন প্রতিসরণের চ্যুতি কি করে নির্ণয় করব না, দেখো প্রতিসরণের চ্যুতি নির্ণয় করতে গেলে কি হবে না, এই যে জায়গাটা আলোক রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে এসে পড়লো, এই কোণটাকে বলা হয় আপতন কোণ, অর্থাৎ এই কোণটাকে বলা হচ্ছে আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাই এই কোণটার নাম হচ্ছে আই। আবার অবিলম্বের সঙ্গে যে কোণে ফিরে গেল, অর্থাৎ প্রতিসরণের পর যেখানে গেল সেখানে যে কোণটা করলো, এই কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ, প্রতিফলন নয়, প্রতিসরণ কোণ। এই কোণটার কি নাম? আর রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, তাহলে এটা আর। এবার চ্যুতি নির্ণয় করবো। চ্যুতি কি? চ্যুতি হচ্ছে না, দেখবে আমরা বলি অনেক সময় যে একটা রেলগাড়ি যেতে যেতে রেলগাড়ি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত কথার অর্থ কি? রেলগাড়িটা যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে বিচ্যুত হয়েছে, সেই পথ থেকে সরে গেছে। তো এখানে আমরা সেই চ্যুতিটা নির্ণয় করব। চ্যুতি মানে একটি আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা পথে সরে যাবে বা যত ডিগ্রি কোণে সরে যাবে সেটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে আমরা চ্যুতিকোণটা দেখে নিই কত হয় না, মনে করো এটা আই, তাহলে এর যাওয়ার কথা কোন পথে না, দেখো এই রশ্মিটা যাওয়ার কথা কিন্তু এই পথে, এটা হচ্ছে যাওয়ার কথা। তাহলে এখানে চ্যুতিকোণ কোনটা? এই যে এই জায়গাটা, এইটা, অর্থাৎ যাওয়ার কথা এই পথে কিন্তু ও গিয়েছে এই পথ বরাবর,
তাহলে এখান থেকে এতটা সরে গেছে আলোক রশ্মি, এই যতটা কোণে সরে গেছে এইটাকেই বলা হয় চ্যুতি কোণ বা চ্যুতি। এখন ওই কোণটার মান বের করতে হবে। কি করে বের করব না, দেখো খুব সহজে আমরা বের করছি। প্রথম কথা, আমি এই আলোক রশ্মিটাকে একটু মুছে দিলাম। দেখো এই আলোক রশ্মিটা মুছলে আমাদের কাছে একটু সুবিধা হবে। দেখো এই যে কোণটা আর এই কোণটা, এই দুটি কোণ পরস্পর সমান, কেননা এই দুটি কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, বিপরীত দিকের কোণ, তাই বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণটাও কত হবে বলো, আয়, পুরোটাই আয়। এর মধ্যে আবার আমি রশ্মিটাকে একটু আঁকার চেষ্টা করছি। দেখো এই রশ্মিটা এই পথে গিয়েছিল, তাহলে যদি এই পথে যায় এই কোণটাকে আমরা কি বলেছিলাম, আর রিফ্লেকশন অ্যাঙ্গেল। তাহলে এই কোণটি হলো, এই বড় কোণটি হচ্ছে আই, আর এই কোণটি হলো আর। আর আমার দরকার এই চ্যুতি কোণ, অর্থাৎ এইটা আমাদের দরকার, চ্যুতি কোণ এইটা। তাহলে চ্যুতি কোণ কত হবে, এই বড় কোণটি যেটাকে আমরা আই বলেছিলাম, এই বড় কোণটি থেকে এই কোণটাকে যদি আমরা বাদ দিই তাহলেই আমরা পাবো চ্যুতি কোণ। অর্থাৎ এক্ষেত্রে চ্যুতি কোণ, আমি এখানে লিখছি চ্যুতি কোণ বা চ্যুতি সমান আই মাইনাস আর। অর্থাৎ এই বড় কোণটি আই, তার থেকে এই আর, এই কোণটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, দেখো এই কোণটাকে আমরা ঢাকিয়ে দিলাম, তাহলে দেখো এই চ্যুতি কোণটি পাওয়া গেল। এটাই হলো চ্যুতি কোণ, এই যে এটা চ্যুতি কোণ, এই কোণটা চ্যুতি কোণ। ওকে, তাহলে এটি হচ্ছে চ্যুতি কোণ। পুরা কোণটি ছিল আই, এটা আই ছিল, এটাও আই, এখান থেকে আর কে বাদ দিলাম। তাহলে এই কোণ থেকে যদি আর কে আমি বাদ দিয়ে দিই তাহলে আমার চ্যুতি কোণ পড়ে থাকছে। অর্থাৎ আই থেকে আর কে বাদ দিলে আমরা চ্যুতি কোণ